বৃষ্টি শুরু হলো 12টার পর। হোটেলের অন্য সব ঘরের আলো ইতিমধ্যেই নিভে গেছে। অখিল প্রীতিরা ছাড়াও আরও 2টো রুমে লোক এসেছে। একটায় সেই স্বামী স্ত্রী আর তাদের মেয়ে, অন্যটায় একটা ছেলে আর তার মা। অখিলদের ব্যালকনির দরজা খোলাই ছিল। বৃষ্টি শুরুর আগের ঠান্ডা হাওয়ার ঝাপটা ওই দরজা দিয়ে ঢুকে এলো ঘরের মধ্যে। প্রায় সঙ্গে সঙ্গে ডেকে উঠল মেঘ। কাল বৈশাখীর এই এক বৈশিষ্ট্য, বৃষ্টির আগে ঝড় আসে। সিগারেটটা প্রীতির দিকে এগিয়ে দিয়ে দরজাটা আটকাতে উঠল সঞ্জয়। দরজার কাছে এসে কি মনে হওয়ায় ব্যালকনিতে বেরিয়ে জঙ্গলের দিকে তাকালো সে। কালবৈশাখীর কালো গম্ভীর মেঘ সমস্ত জ্যোৎস্না ঢেকে ফেলেছে। ঘন অন্ধকারে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। তবু সঞ্জয়ের মনে হলো কে যেন জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছে। মেঘের ডাক ছাপিয়ে কিসের এক অজানা গুঞ্জন ভেসে আসছে জঙ্গলের ভিতর থেকে। হঠাৎ সেই ছায়ামূর্তিটা হাঁটা থামিয়ে এক মুহূর্তের জন্য ঘাড় ঘুরিয়ে তাকালো সঞ্জয়ের দিকে। আর ঠিক তখনই বিদ্যুৎ চমকালো পশ্চিম আকাশে। চমকে শিউরে উঠল সঞ্জয়। সে যা দেখল তা কোনো ব্যাখ্যা দিয়ে বিচার করা যায় না। যে ছায়ামূর্তিটা এতক্ষণ জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছিল, তার শরীরটা মানুষের হলেও মুখটা মানুষের মতো নয়। কোনো এক অদ্ভুত প্রাণী, যার 2টো চোখ, একটা নাক, 2টো কান সবই আছে, কিন্তু তাও মুখটা মোটেও মানুষের নয়। মানুষের চেহারায় একটা স্বাভাবিক লালিত্য থাকে, মানবীয় চাহনি থাকে। এই চেহারায় তার লেশ মাত্র নেই। ঘৃণা, হিংসার পৈশাচিক হাসি মেশানো অমন নারী চেহারা সঞ্জয় দুঃস্বপ্নেও কোনোদিন দেখেনি। তবু সঞ্জয়ের মনে হলো এই ছায়ামূর্তি ওকে হাতছানি দিয়ে ডাকছে। মুহূর্তের দেখা, বিদ্যুতের একটা ঝলকে আর কতটুকুই বা দেখা যায়। অথচ সঞ্জয়ের মনের সমস্ত ভয় পেরিয়ে এক আহ্বানের জন্ম হলো। ছায়ামূর্তি জঙ্গলের গভীরে মিলিয়ে যাওয়ার পর থেকেই ছটফটানি শুরু হলো সঞ্জয়ের মনে। কে যেন চলে গেল, কে যেন হারিয়ে গেল এমন ভাব। এমন সময় রুমের ভিতর থেকে নীল ডাক দিল। কিরে, দরজা আটকাতে গিয়ে নিজেই হাওয়া হয়ে গেলি নাকি? এই জলদি আয়, জয়েন্টটা প্রায় শেষের পথে। নীলের ডাকে সম্বিত ফিরল সঞ্জয়। কি ভাবছিল সে এতক্ষণ? একটা অতল স্পর্শী গোলক ধাঁধার কিনারে দাঁড়িয়ে সঞ্জয়ের হৃদয়, মন সব ছটফট করতে লাগলো। সে যেন নিজের অজান্তেই সম্মোহিত হয়ে পড়েছে ওই অমানবীয় নারীকে দেখার পর থেকেই। অবাস্তব সব চিন্তা করতে করতে ঘরে ঢুকলো সঞ্জয়। প্রত্যয় আর মাধবী তখনও ফেরেনি। ঘাটে বসে গল্প করতে করতে এক পর্যায়ে মাধবী বলল, চলুন না হেঁটে আসি। তখনও আকাশ বেশ পরিষ্কার। পশ্চিমে সামান্য মেঘ জমলেও তাতে যে বৃষ্টি হবে তা তখন কারোরই মনে হয়নি। নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোলো দুজন। এদিকে কিছু দূর এগিয়ে লোকালয় আছে। একটা চা দোকান থেকে চা খেয়ে আরো প্রায় মিনিট 20 হাঁটার পর প্রথম বিদ্যুৎ চমকে উঠল দক্ষিণ পশ্চিম আকাশে। আর সেই সঙ্গে দড়াম শব্দে মেঘের ডাক। প্রত্যয় বলল, এই রে, এক্ষুনি বৃষ্টি শুরু হবে, চলুন ফিরি। মাধবী বলল, হোক না শুরু, ভিজতে ভিজতে ফিরবো। প্রত্যয় বলল, সে ভিজতে আমার অসুবিধা নেই, কিন্তু বছরের প্রথম দিকের বৃষ্টি, তার উপর সিজন চেঞ্জের সময়, যদি শরীর খারাপ হয়। মাধবী হাসল, সে হলে হবে। মাঝে মধ্যে শরীর খারাপ না হলে মানুষ নিজের শরীরের অস্তিত্ব ভুলেই যায়। প্রত্যয় বলল, বাঙালির কি স্বভাব জানেন তো,
সব কিছুকে রোমান্টিসাইজ করা। আচ্ছা ঠিক আছে, চলুন হাঁটি আর একটু, ভিজতে ভিজতে ফিরবো, কোনো অসুবিধা নেই। দোকান পেরিয়ে রাস্তাটা নদী ছেড়ে বেঁকে গেছে স্টেশন বাজারের দিকে। প্রায় মরা স্ট্রিট লাইটের আলোয় সেদিকেই হাঁটতে শুরু করলো দুজন। তেমন কোনো মানুষ রাস্তায় নেই, মাঝে মধ্যে দু একটা অটো টোটো পাস করছে। দু একটা চায়ের দোকানে কিছু লোক বসে চা সিগারেট খাচ্ছে। মাধবী বলল, আপনি জানেন আমি কেন ঘুরতে এসেছি? প্রত্যয় ঘাড় নাড়ল, না জানি না। ছুটি পেয়েছেন হয়তো। মাধবী বলল, না সেটা কারণ না। প্রত্যয় বলল, তাহলে? মাধবী বলল, 7 বছর পর একজন মানুষ যদি হঠাৎ করে আমাকে এসে বলে যা কিছু ঘটছে সব মিথ্যে, তখন চেনা পৃথিবীটা আর স্থির থাকে না। আমি জানি না কেন আপনাকে এসব বলছি, এত পোয়েটিক ওয়ার্ড ব্যবহার করে কেন কথা বলছি আমি তাও জানি না, কিন্তু বলতে ইচ্ছে করছে আমার। আমাদের এই জেনারেশনটা না, আমরা বড্ড বেশি দুঃখ যাপন করতে ভালোবাসি। আপনি বাসেন না? প্রত্যয় বোকার মতো ঘাড় নাড়ল। কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলোর উত্তর প্রশ্নকর্তার মনের মতো না হলে কনভারসেশনের মধ্যে একটা বিশ্রী ভয়েড তৈরি হয়। প্রত্যয় তাই ঘাড় নেড়ে বলল, হ্যাঁ তা একরকম বাসি। তারপর প্রশ্ন করল, আপনার স্কুল জীবনের প্রেমিক? মাধবী বলল, হ্যাঁ, ক্লাস 10। কলেজেও একই ছিল আমাদের। রিসেন্টলি একটা স্কলারশিপ পেয়ে ও বিদেশে চলে গেছে। গত পরশু ওর ফ্লাইট ছিল। যাওয়ার আগে গত সপ্তাহে আমাকে একদিন বিকেলে ঢাকুরিয়া লেকে ডেকে বলল, আই থিঙ্ক আমাদের সম্পর্কটাকে এখানেই থামিয়ে দেওয়া উচিত। কেন, কি, কিভাবে, কোনো ধরনের কোনো প্রশ্ন করার সুযোগ আমি পেলাম না। প্রত্যয় বলল, ইনসিডেন্টলি আমার ব্রেকআপও ঢাকুরিয়া লেকে হয়েছে গত সপ্তাহে, এখানে আসার আগে। মৃদু হেসে মাধবী বলল, বেশ মিল তো, একটা সিগারেট দিন। মাধবীর দিকে সিগারেটের প্যাকেটটা এগিয়ে দিল প্রত্যয়, নিজেও একটা ধরালো। ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যেই। করাত শীতল হাওয়া আর ঝিরঝিরে বৃষ্টির ফোঁটা, তার মধ্যেই হেঁটে চলেছে দুইজন। প্রত্যয় মাধবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, এরকম ফেজ এই বয়সে আসে, দুঃখ পাবেন না। ব্যাপারটাকে এভাবে ভাবুন না যে যদি আপনার ব্রেকআপ না হতো আপনি ঘাটশিলা আসতেন না, আমাদের সঙ্গে আপনার আলাপ হতো না। মলিন হাসলো মাধবী, তারপর বলল, চলুন ফেরা যাক, বৃষ্টির বেগটা বাড়ছে। প্রত্যয় বলল, কিন্তু আপনি তো বললেন ভিজবেন। মাধবী বলল, সে যেতে যেতে ভিজবো, আপনি প্লিজ চলুন। যাওয়ার সময় যে মাধবী এত কথা বলছিল, আসার সময় সে কেমন মিইয়ে গেল। প্রত্যয় বার 2-3 চেষ্টা করলো বিভিন্ন বিষয়ে কথা বলার, কিন্তু মাধবী টু শব্দটিও করল না। ওরা যখন হোটেল থেকে 60-70 গজ দূরে, তখন জোর বৃষ্টি শুরু হলো। প্রত্যয় বলল, ভিজবেন না দৌড়ে যাবেন? মাধবী বলল, না দৌড়েই চলুন, সর্দি লাগতে পারে। এরপর আর কথা বাড়ালো না প্রত্যয়। দুজনে এক ছুটে হোটেলে ঢুকে পড়ল। হরিহর তখন একটা বিড়ি জ্বালিয়ে হোটেলের বারান্দার একটা চেয়ারে বসে সুখ টান দিচ্ছে। ওদের দুজনকে দেখে সে বলল, একেবারে ভিজে গেছেন দেখছি। প্রত্যয় একবার হরিহরের দিকে তাকিয়ে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ আসার পথেই ধরলো, দৌড়ে এলাম। সঞ্জয় বারান্দার দরজা আটকে এসে খাটে বসতে না বসতেই আধ ভেজা গায়ে রুমে ঢুকলো প্রত্যয় আর মাধবী। কোথায় গেছিলি দুজনে? জিজ্ঞেস করলো প্রীতি। মাধবী বলল, এই সামনেই ছিলাম, হাঁটছিলাম, দে রুমের চাবিটা একটু ফ্রেশ হয়ে আসি। শেষ রাতের দিকে ধরে এলো ঝড়টা। সঞ্জয় তখনও জেগে। ওর মাথার মধ্যে ওই বিকট দর্শন নারী মূর্তি তখনও ঘুরে বেড়াচ্ছে। মনে মনে সঞ্জয় স্থির করল, আগামীকাল রাতে খাওয়ার পর সে একা একা
জঙ্গলের দিকে যাবে। ওই ছোট্ট জঙ্গলের গভীরে কি ঘটছে তা ওর জানা দরকার।